অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। পাঠ্যপুস্তকের সিলেবাসের পরিমার্জিত পরিবর্তিত রূপ বিষয়টি নতুন নয়, বিষয়টি অনেক দিনেরই। কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রেই কিন্তু তা হয়ে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা এবং রাজ্য শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তিত এবং পরিমার্জিত রূপ কিন্তু হয়ে থাকে। তবে বেশ কিছুদিন ধরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশ বিতর্ক হচ্ছে, তা হলো এনসিইআরটির ক্লাস 12-এর পাঠ্যপুস্তকের পরিবর্তন নিয়ে, অর্থাৎ পরিবর্তন সেক্ষেত্রে সংযোজন এবং বিয়োজনকে কেন্দ্র করে। কারণ নতুন এনসিইআরটি ক্লাস 12-এর পাঠ্যপুস্তকগুলির বেশ কয়েকটি দিক যদি আপনি দেখেন, বিশেষত রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যপুস্তক যদি দেখেন, তো সেখানে দেখবেন বাবরি মসজিদের উল্লেখ নেই। মূলত এই বিষয়টি নিয়েই বেশ বিতর্ক এবং অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে বেশ মতামত ও বক্তব্য রেখেছেন। তবে পাঠ্যপুস্তকে সরাসরি বাবরি মসজিদের নাম করে যদিও ওই স্থাপত্যের উল্লেখ নাও থাকে, তবে এটিকে কিন্তু উল্লেখ করা হয়েছে 3 গম্বুজ কাঠামো হিসাবে, অর্থাৎ বাবরি মসজিদকে বাবরি মসজিদ হিসাবে কিন্তু উল্লেখ করা হয়নি। এবং বলা যায় যে বাবরি মসজিদকে হিন্দু প্রতীক সহ 3 গম্বুজ কাঠামো হিসাবে উল্লেখ করা হয়েছে। অযোধ্যার বিবাদের বিবরণ 4 থেকে 2 পৃষ্ঠায় নামিয়ে আনা হয়েছে। মুছে ফেলার মধ্যে রয়েছে রথযাত্রা, অর্থাৎ তুলে দেওয়া হয়েছে যেগুলো রথযাত্রা, কর সেবকদের ভূমিকা এবং বাবরি মসজিদ ধ্বংসের বিভিন্ন ঘটনা। সদ্য সংশোধিত এনসিইআরটি ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তক গত সপ্তাহেই প্রকাশিত হয়েছে, বাজারজাত হয়েছে এবং বাবরি মসজিদ সেখানে নেই, বাবরি মসজিদ নামটি সেখানে নেই। তো এটিকে নিয়েই মূলত বিতর্ক এবং তারপরে বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে। ইতিহাসের পরিবর্তন, পরিবর্তিত রূপ, পরিমার্জিত রূপ, পরিবর্ধিত রূপ ক্রমশই ইতিহাসের ক্ষেত্রে জায়গা করে নিয়েছে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই বর্তমান যে অবস্থান, সেই বর্তমান অবস্থান অনুযায়ী একটি রূপ এসেছে, সেই রূপ নিয়েই মূলত ইতিহাস আলোচনা করতে চাইছে, বা রাষ্ট্রবিজ্ঞানের যে বিভিন্ন দিক তা আলোচনা করতে চাইছে। মূলত মনে হয় যে এই উদ্দেশ্যেই এই সংস্করণের পরবর্তী রূপ এবং পরিবর্তিত যে রূপটি এসেছে তা প্রকাশ করেছে এনসিইআরটি। কারণ যুগের সঙ্গে এবং বর্তমানের প্রাসঙ্গিকতার সঙ্গে এবং বর্তমান যে বিষয়টি অস্তিত্ব, যে বিষয়টির অস্তিত্ব আছে এবং যে বিষয়টি অস্তিত্বশীল, সেই বিষয়টি নিয়েই কথা বলতে চাইছে। তবে ইতিহাস যদি বলা হয়, তবে অবশ্যই বাবরি মসজিদ একটা অধ্যায় এবং বাবরি মসজিদের বিষয়টি একটি অধ্যায়। তো সেখানে যতই রাম মন্দির হোক না কেন বা যাই হোক না কেন, তবে সেই একটা অধ্যায় কিন্তু থেকেই যায় ইতিহাসের ক্ষেত্রে। তবে অতিরিক্তভাবে একটি বিষয় যে অযোধ্যা বিভাগটি 4 পৃষ্ঠা থেকে কমিয়ে 2 পৃষ্ঠায় নামিয়ে আনা হয়েছে। আগের সংস্করণ থেকে উল্লেখযোগ্য কিছু বিবরণ মুছে ফেলা হয়েছে বলে অনেকেই মনে করছেন এবং শিক্ষা মহল থেকেও এই কথা উঠে আসছে। তো পূর্ববর্তী পাঠ্যপুস্তকে বাবরি মসজিদ সম্পর্কে কি ছিল না, বাবরি মসজিদ 16 শতকের একটি মসজিদ হিসাবে এখানে বর্ণিত ছিল, যা মুঘল সম্রাট বাবরের জেনারেল মীর বাকি দ্বারা নির্মিত হয়েছিল। এবং সংশোধিত যে স্থানটি এখন এসেছে, সেক্ষেত্রে 1528 সালে শ্রীরামের জন্মস্থানের জায়গায় নির্মিত একটি 3 গম্বুজ কাঠামো সেই হিসাবেই কিন্তু উল্লেখ করা হয়েছে, যেখানে ভিতর এবং বাইরে উভয় দিক থেকেই হিন্দুর বা সনাতনের প্রতীক বেশ কিছু দৃশ্যমান বা ছবি কিন্তু সেখানে দেওয়া হয়েছে। তো পাঠ্যপুস্তকের এই যে পরিবর্তন, তা কতটা যুক্তিযুক্ত, তা কতটা যুগের সঙ্গে সময় উপযোগী, সে বিষয়ে তো শিক্ষামহল অবশ্যই বিচার করবে, শিক্ষামহল অবশ্যই সে বিষয় নিয়ে আলোচনা করবে। তবে এই পাঠ্যপুস্তকের পরিবর্তনকে যে রূপে ব্যাখ্যা করা যাচ্ছে বা যে রূপে ব্যাখ্যা হচ্ছে, যে যে কোর্টের যে রায় রাম মন্দিরে নির্মাণের জন্য যে বিতর্কিত জায়গাটি শ্রীরামের জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে বরাদ্দ করে এবং সরকারকে সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডকে একটি মসজিদের জন্য একটি উপযুক্ত জায়গা বরাদ্দ করার নির্দেশ দেয়। এই রেজুলেশনটি দেখায় যে গণতন্ত্র কীভাবে সমাধান করতে পারে। প্রত্নতাত্ত্বিক খনন এবং ঐতিহাসিক নথির মতো প্রমাণের উপর ভিত্তি করে একটি বহুবচন সমাজের দ্বন্দ্ব, একটি সংবেদনশীল ইস্যুতে ঐক্যমত স্থাপন করা, নির্মাণ স্থাপন করা তার দৃষ্টান্তস্বরূপ। এই সমস্যাটি সমাধান করা হয়েছিল ভারতের গণতান্ত্রিক নীতির পরিপক্কতায়। তবে পুরনো পাঠ্যপুস্তকের সংবাদপত্রের ক্লিপিংসের বিভিন্ন জিনিস অন্তর্ভুক্ত ছিল। 7ই ডিসেম্বর 1992-এর একটি শিরোনাম ছিল বাবরি মসজিদ ভেঙে কেন্দ্র কল্যাণ সরকারকে বরখাস্ত করে, এবং 13ই ডিসেম্বর 1992-এর আরেকটি যে বিষয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, অযোধ্যা বিজেপির সবচেয়ে খারাপ হিসাব। এইসব কিন্তু ক্লিপিংস মুছে ফেলা হয়েছে মূলত। তবে পাঠ্যপুস্তকের পূর্ববর্তী সংস্করণে মোহাম্মদ মামলায় প্রধান বিচারপতি ভেঙ্কাটাচালিয়া এবং বিচারপতি জি এন রায়ের একটি অংশ অন্তর্ভুক্ত ছিল।
আসলাম বনাম ভারতের ইউনিয়ন 24 অক্টোবর 1994, যা আইনের মহিমা বজায় রাখতে এবং ব্যর্থতার জন্য কল্যাণ সিংকে আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত করেছিল। এই রায়ে বলা হয়েছে, যেহেতু অবমাননা আমাদের জাতির ধর্মনিরপেক্ষ কাঠামোর ভিত্তিকে প্রভাবিত করে এবং এমন বৃহত্তর বিষয়গুলি উত্থাপন করে যে আমরা তাকে একদিনের টোকেনে কারাদণ্ডের সাজা দিয়ে, এবং মূলত দেওয়া হয়েছিল একদিনের টোকেনে কারাদণ্ডের সাজা দিয়েছিলেন তাকে। তো আজাদ পাকিস্তানকেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। আজাদ পাকিস্তান পিওজেকে পরিবর্তিত হয়েছে। ক্লাস 12-এর জন্য স্বাধীনতার পর থেকে ভারতের রাজনীতির পাঠ্যপুস্তকটিও আপডেট করা হয়েছে এবং আজাদ পাকিস্তান শব্দটি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকে দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। 119 পৃষ্ঠায় প্রাক্তন যে আগের যে প্রাক পাঠ্য ছিল সেখানে বলা হয়েছে, ভারত দাবি করে যে এই অঞ্চলটি অবৈধ দখলের অধীনে রয়েছে। পাকিস্তান এই এলাকাটিকে আজাদ পাকিস্তান হিসেবে বর্ণনা করে। সংশোধিত পাঠ্যটিতে এখন লেখা হয়েছে, তবে এটি ভারতীয় ভূখণ্ড যা পাকিস্তানের বেআইনি দখলে রয়েছে, পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর অর্থাৎ পিওজেকে। 370 ধারা বাতিল এবং আজাদ কাশ্মীর অপসারণ এবং চীনা আগ্রাসন যে সংযোজন তা কিন্তু হয়েছে। এবং ক্লাস 12-এর এনসিইআরটি রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তক চীনের সাথে ভারতের সীমান্ত পরিস্থিতির রেফারেন্স আপডেট হয়েছে। সমসাময়িক বিশ্ব রাজনীতির বইয়ের অধ্যায় দ্বিতীয়তে এবং ভারত চীন সম্পর্ক শিরোনামের অধ্যায় 25 পৃষ্ঠায় দেখতে পারবেন আগের যে কথাটি বলা হলো, অর্থাৎ বাক্যটি যেটা বলা হলো, দুই দেশের মধ্যে একটি সীমান্ত বিরোধ সামরিক সংঘর্ষ সেই আশাকে নষ্ট করে দিয়েছে এবং সংশোধন করা হয়েছে। তবে ভারতীয় সীমান্তে চীনা আগ্রাসন সেই আশাকে নষ্ট করে দিয়েছে, এতে আপডেট করা হয়েছে অর্থাৎ এই নতুন সংস্করণে। যদিও বেশিরভাগ রাজ্যের সমান ক্ষমতা রয়েছে, জম্মু ও কাশ্মীর এবং উত্তর পূর্বের রাজ্যগুলির মতো কিছু রাজ্যের জন্য বিশেষ বিধান রয়েছে। যাই হোক, 370 অনুচ্ছেদ যাতে জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য বিশেষ বিধান রয়েছে আগস্টে বাতিল করা হয়েছিল 2019-এ। তো এনসিইআরটি ব্যাখ্যা করে যে বিশেষ বিধানে জম্মু অ্যান্ড কাশ্মীরের 370 ধারা ভারতের রাষ্ট্রপতি আগস্ট 2019 সালে প্রত্যাহার করেছিলেন এবং আপডেট করা তথ্যের একটি কথাও এখানে বলা হয়েছে। তো কেরালা সরকার কিন্তু এই কথা জানাচ্ছেন, স্পষ্ট করেছে যে বাবরি মসজিদ ধ্বংসের বিভাগগুলি অন্তর্ভুক্ত করবে কি করবে না সে বিষয়ে কিন্তু যারা বিশেষজ্ঞ কমিটি রয়েছেন শিক্ষা সংক্রান্ত পাঠ্যপুস্তকে তা থাকবে কি থাকবে না সেই কমিটি মূলত চিন্তাভাবনা করে দেখবেন। এবং সেই কমিটি যদি মনে করেন যে এই বিষয়গুলি পাঠ্যপুস্তকে কিভাবে দেওয়া যায়, কিভাবে দেবে, তা কিন্তু থাকতে পারে। তো মূলত একটি জিনিস দেখা যাচ্ছে যে এই যে বিষয় শুধুমাত্র বাবরি মসজিদকে কেন্দ্র করে নয়, শুধুমাত্র বাবরি মসজিদকে বাদ দেওয়া হয়েছে তা নয়, সব বিভিন্ন বিষয় সংযোজন হয়েছে চীনা আগ্রাসনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ চীনের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক সঙ্গে সঙ্গে কাশ্মীরেরও বর্তমান অবস্থায় এবং কাশ্মীর যে পাক অধিকৃত কাশ্মীর, যেটাকে আজাদ কাশ্মীর বলা হয়, তো পাক অধিকৃত যে কাশ্মীর, সেই পাক অধিকৃত কাশ্মীরকে কিভাবে ভারতের অন্তর্ভুক্ত করা এবং সেই বিষয়েও যে পাঠ্যপুস্তকে বর্ণনা তা কিন্তু রয়েছে। এবং যে বিষয়টি হচ্ছে বাবরি মসজিদের একটি অধ্যায় আছে, গণতন্ত্রের যে কথা যদি বলা হয় তাহলে ইতিহাস এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যদি বলতে হয় যে হ্যাঁ অবশ্যই তা কিন্তু বাবরি মসজিদের একটা অধ্যায় আছে ইতিহাসে, এবং বাবরি মসজিদের সেই অধ্যায়কে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তবে তা যেভাবেই হোক না কেন সেক্ষেত্রে অস্বীকার করা যায় না। তবে বাবরি মসজিদকে এই পাঠ্যপুস্তকে এনসিইআরটি সেখানে 3 গম্বুজ বিশিষ্ট একটি কাঠামো হিসাবে উল্লেখ করা হয়েছে। তো এই পরিবর্তন আপাতত হয়েছে এই এনসিইআরটির যে নতুন পাঠ্যপুস্তক এসেছে, বাজারজাত হয়েছে ইতিমধ্যে সেই পাঠ্যপুস্তকে। তো কিছু সংযোজন কিছু বিয়োজন হয়েছে। পাঠ্যপুস্তকের পরিবর্তন কালে কালেই হয়ে এসেছে, বিভিন্ন সময় সিলেবাসের পরিবর্তন হয়, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় সংযোজন হয়, বিভিন্ন বিষয় বিয়োজন হয়। তবে এই যে বিষয়টি বাবরি মসজিদের ঘটনাটি এখানে নেই অর্থাৎ নামটি নেই, এইটা নিয়ে কেন বিতর্ক হচ্ছে তার কারণ হচ্ছে ইতিহাসে নামকে অস্বীকার করা যায় না, ইতিহাসের সাল বা ইতিহাসের যে সময়কাল তাকে অস্বীকার করা যায় না। যেই অধিকার করে থাক না কেন ইতিহাসের সেই অধিকারের একটা জায়গা থাকে, স্থান থাকে। সেক্ষেত্রে একটা অধ্যায়ের অবশ্যই সেই বাবরি মসজিদের এত থেকে এত সাল পর্যন্ত বা এইরকম কিছু একটা থাকা বাঞ্ছনীয় বলেই অনেকেই মনে করেন। ইতিহাসে সবসময় যে ঘটনাগুলি ঘটেছে তার সম্পূর্ণভাবে রেকর্ড থাকে, ইতিহাস রাখে এবং ইতিহাস কিন্তু সেই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করে। তবে অবশ্যই আইনের দ্বারা যা বর্তমানে এসে দাঁড়িয়েছে, স্থাপন হয়েছে,
সেই বিষয় নিয়ে যদি কেন্দ্র মনে করে বা এনসিইআরটি মনে করে বা ওই সংস্থা মনে করে যে এই বিষয়টি এখন ছাত্রছাত্রীদের জানা দরকার বা এই বিষয়টি এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তবে অবশ্যই সেই বিষয় কিন্তু সিলেবাসে সংযোজন করা যায় বলেই মনে হয় এবং সেই বিষয় সংযোজন হয়। সেক্ষেত্রে সম্প্রীতি, সেক্ষেত্রে সৌভ্রাতৃত্ববোধ, সেক্ষেত্রে যেভাবে উপস্থাপন হবে, অর্থাৎ এই পাঠ্যপুস্তকে এই বিষয়টি যেভাবে উপস্থাপিত হবে তার উপর নির্ভর করে মানসিক অবস্থা ছাত্রছাত্রীদের তৈরি হবে। তো সেক্ষেত্রে এই পরিবর্তন বা এই পরিবর্তিত রূপ, পরিমার্জিত রূপ নতুন কিছু নয়। আমরাও দেখেছি পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকের ক্ষেত্রে যে সিঙ্গুর আন্দোলনও এসেছে, নন্দীগ্রাম আন্দোলনও এসেছে, পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, ছাত্রছাত্রীরা জানতে পেরেছে, আগামী প্রজন্ম জানতে পারছে যে আগামী যারা নাগরিক হতে যাচ্ছে তারা বিভিন্ন আন্দোলনের কথা জানতে পারে, বিভিন্ন রকম ঘটনার কথা, বিবৃতির কথা জানতে পারে। তবে কোনো অধ্যায়কে বাদ দিয়ে, কোনো অধ্যায়কে লুপ্ত করে কিন্তু কোনো একটি অধ্যায়কে শুধুমাত্র জানানো এটা ঠিক নয়। তবে অবশ্যই পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত যে অধ্যায়ের পুরো একটা কালক্রম, যে সময়কালের কালক্রম, তা কিন্তু জানানো উচিত। ইতিহাসের এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে, রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে, রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তা কিন্তু একান্ত প্রয়োজন হয়ে দাঁড়ায়। তবে এনসিইআরটির এই যে বদল বা পরিবর্তিত, পরিমার্জিত, পরিবর্তিত যে রূপ তা নতুন নয়, পরিবর্তন হয়ে থাকে। আগামীতেও হয়তো নতুন কোনো বিষয় উত্থাপিত হবে, নতুন কোনো বিষয় সিলেবাসের অন্তর্ভুক্ত হবে। মূলত এই এনসিইআরটির বিষয়টি, এই যে পরিবর্তিত রূপ, এই নিয়ে পরিমার্জিত রূপ এবং সংযোজন বিয়োজন নিয়ে বেশ কিছু কথা, বেশ কিছু বক্তব্য আসছে। এটা স্বাভাবিক, বিভিন্ন সময় কালে কালে এগুলো হয়ে এসেছে। তো মূলত এই ছিল এনসিইআরটির যে পরিবর্তন এবং সেই পরিবর্তনের বিভিন্ন রূপকে তুলে ধরার চেষ্টা করলাম। ইতিহাসে এই কালক্রমে যে বিষয়গুলি ঘটে থাকে সেগুলি বলবার চেষ্টা করলাম। এখানে কোনো রকম পক্ষ বা বিপক্ষের কোনো বিষয় নেই। মূলত যে বিষয়টি বলা যায় যে এই আলোচনার মাধ্যমে বলার চেষ্টা করলাম এনসিইআরটির এবারের যে সংযোজন এবং বিয়োজন কি হয়েছে এবং মূলত যে বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে তা কেন হচ্ছে এবং তা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে কি না এবং তা গণতান্ত্রিক যে পদ্ধতি সেই পদ্ধতি মেনে হচ্ছে কি না, সেই বিষয়গুলো অবশ্যই আপনারা জানাবেন, মতামত দেবেন। আপনাদের ব্যক্তিগত বিভিন্ন মতামত থাকতেই পারে, ব্যক্তিগত বিভিন্ন ভাবাবেগ থাকতে পারে। সেক্ষেত্রে ভাবাবেগে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। মূলত ইতিহাসকে পর্যালোচনা করলে বা রাষ্ট্র দর্শনকে বা রাষ্ট্রচিন্তাকে পর্যালোচনা বা বিশ্লেষণ করলে যে বিষয়গুলি নিয়ে বলা যায় সেগুলি বলা হলো। মূলত এইটুকুই আজকে খবর ছিল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শিক্ষা সংক্রান্ত, শিক্ষক নিয়োগ সম্পর্কিত এবং শিক্ষকদের বিভিন্ন তথ্যাবলীর ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।